আমরা শুরু করতে পারি। আমরা এখন লাইভে আছি। আমি স্টার্ট করব। জি স্যার। ওকে। Assalamu alaikum. Welcome you all to our today's session. Our today's session will be on approach to patient presented with vertigo. It's a very common complaints. এটা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে, ইভেন আপনার নিজের পার্সোনাল লাইফেও এই ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন, এবং আপনাদের জেনারেল প্র্যাকটিসে দিস ইজ এ ভেরি কমন topics, very common complaints by the patients we are facing daily in our practice. What vertigo? Vertigo actually is a psychiatric symptom. It is called illusion. It's a illusion of self or environmental rotation. মনে হবে হয়তো আমি নিজে ঘুরতেছি অথবা আমার চারিপাশে সবাই ঘুরতেছে। And due to imbalance between the two vestibular input pathway, আমাদের বডিতে যে দুইটা ভেস্টিবুলার ইনপুট পাথওয়ে আছে, যেটা ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ দিয়ে একেবারে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ ইনারিয়ার থেকে শুরু করে একেবারে সেন্টার পর্যন্ত, এই পাথওয়েতে যদি কোনোভাবে দুই পাশে একটা ইমব্যালেন্স হয়, তখনই কিন্তু আমাদের একটা সেন্সেশন অফ স্পিনিং একটা সেন্সেশন হয়, সেটাকে আমরা ভার্টাইগো বলি। এখন ভার্টাইগো একটা পেশেন্ট কিভাবে আপনার কাছে কমপ্লেন করতে পারে? ডিফারেন্ট ওয়েতে একটা পেশেন্ট ভার্টাইগো আপনার কাছে কমপ্লেন করতে পারে। পেশেন্ট আপনাকে বলতে পারে যে তার এমন একটা ঘটনা ঘটেছে, মনে হচ্ছে সে একটা দোদুল্যমান নৌকার উপর আছে। একটা নৌকার উপর থাকলে, দোদুল্যমান নৌকার উপর থাকলে যেমন একটা ফিলিং সেরকম একটা ফিলিং সে আপনাকে এক্সপ্লেইন করতে পারে। অথবা সে নিজে সরাসরি বলতে পারে, আই ফিল লাইক দ্য ওয়ার্ল্ড স্পিনিং অ্যারাউন্ড মি, যে সমস্ত পৃথিবী মনে হচ্ছে আমার চারিপাশে ঘুরতেছে। অনেক সময় কেউ এমন হয় যে সবসময় সে একটা মাথা ঘোরা ভাব থাকে এবং কন্টিনিউয়াসলি তার নরসিয়া বা ভমিটিং এর টেন্ডেন্সি থাকে। সামটাইমস পেশেন্ট কমপ্লেন্স অফ যে কেউ আমাকে মনে হয় পিছন থেকে ধাক্কা দিতে, এমন একটা কমপ্লেন করে যে সামন কনস্ট্যান্টলি পুশড মি ফ্রম বিহাইন্ড হোয়েন আই এম ওয়াকিং। যখন আমি হাঁটতে থাকি মনে হয় যেন কেউ পিছন থেকে আমাকে যে আই ফিল লাইট হেডেড, যে আমার মনে হয় আমার মাথাটা হালকা হয়ে গেছে একেবারে। এবং কেউ এমন ভাবে কমপ্লেন করে যে আমি কোনো কিছুতে ফোকাস করতে পারি না, আমি চোখ দিয়ে কোনো কিছু দেখতে চাইলে সেটাকে আমি ফোকাস করতে আমার প্রবলেম হয়। এটা এই ধরনের কমপ্লেনও নিয়ে আমাদের কাছে পেশেন্ট কিন্তু আসতে পারে, অল আর ভার্টাইগো। তো আসলে আমরা মানে এই ধরনের কমপ্লেন্টস কে একত্রে ভার্টাইগো না বলে আমরা ডিজিনেস একটা টার্ম ইউজ, যেটা আন্ডার হেডলাইন্স আছে, ভার্টাইগো আছে, প্রিসিনকোপ আছে, ডিজিনেস আমরা টার্ম ইউজ করতে পারি। সুতরাং এরকম কোয়ান্টিটেটিভ ভাবে চিন্তা না করে আমরা যদি এরকম কোয়ালিটেটিভ ওয়েতে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিসের সুবিধা হবে। আমাদের এরকম স্পেসিফিক ভাবে এটা ভার্টাইগো, এটা ডিজিনেস, এটা ডিসইকুইলিব্রিয়াম, এটা আমাদের চিন্তা না করে আমরা সবাইকে এক কাতারে ফেলতে পারি, আইদার এটা ভার্টাইগো বা ডিজিনেস। যে পেশেন্ট এই ধরনের যতগুলো কমপ্লেন আছে, দিস অল কমপ্লেন্টস ক্যান বি রিগার্ডেড অ্যাজ ভার্টাইগো আর ডিজিনেস, আপনি যেটা বলেন না কেন। তো ভার্টাইগো গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু কজগুলোকে আমরা বলি সেন্ট্রাল ভার্টাইগো, কিছু হচ্ছে পেরিফেরাল ভার্টাইগো। সেন্ট্রাল ভার্টাইগো হলো আমাদের সবসময় টার্গেট থাকবে আমরা যাতে সেন্ট্রাল ভার্টাইগো কজগুলো খুব সহজে এক্সক্লুড করতে পারি, কারণ দিজ আর দ্য ডিভাস্টেটিং। সো এবং দেখা গেছে যে আমাদের যতগুলো ভার্টাইগো নিয়ে আমাদের কাছে পেশেন্ট কমপ্লেন করে, এর ম্যাক্সিমামই কিন্তু পেরিফেরাল কজ। কিছু পার্সেন্টেজ, অন্তত 5 to 10% হচ্ছে সেন্ট্রাল কজ, বাকি 80 to 20% আপনার পেরিফেরাল কজ। এবং পেরিফেরাল কজ যতগুলো আছে তার ভিতরে 50% কজ হচ্ছে নাম্বার 1, যেটাকে বলি আমরা বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো। তাহলে
আপনি যদি পেরিফেরাল কজগুলো, সেন্ট্রাল কজগুলোকে প্রথমে আপনি হিস্ট্রি এবং এক্সামিনেশন, মাঝে মাঝে আমাদের কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন করে আপনি হিস্ট্রি খুব র‍্যাপিডলি কিন্তু এক্সক্লুড করতে পারবেন। তখন আপনার পেরিফেরাল ভার্টিগো যখন আসবে তখন এর ভিতর থেকে কোন কজটা আছে সেটা আমরা কমন, সবচেয়ে বেস্ট মানে মোস্ট কমন হচ্ছে বিনাইন প্যারাক্সিমাল পজিশনাল ভার্টিগো, বিপিপিভি। এছাড়াও আদার কজের ভিতরে আছে ভেস্টিবুলার নিউরাইটিস, বা অনেকে এটাকে ভেস্টিবুলার নিউরোনাইটিসও বলে থাকে। মেনিয়ার ডিজিজ, ল্যাবিরিনথিন কিছু ডিজিজেও অনেক সময় আমাদের কাছে ভার্টিগো নিয়ে আসতে পারে। পেরিলিম ফিস্টুলা, এটা খুব বেশি কমন না, সামটাইম ট্রমাটিক বিভিন্ন কারণে পেরিলিম ফিস্টুলা, সেক্ষেত্রেও ভার্টিগো নিয়ে আমাদের কাছে আসতে পারে। এখান থেকে আমাদের আরেকটা জানতে হবে অ্যাকুস্টিক নিউরোমা। যদিও এটা একটা টিউমারাস কন্ডিশন, সাধারণত ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের একটা সোয়ানোভা বা মেনিনজিওমা হয়েই কিন্তু এই ধরনের ভার্টিগো নিয়ে আমাদের কাছে আসতে পারে। বাট এটা কিন্তু পেরিফেরাল কজের ভিতরে দেওয়া হয়েছে, কারণ ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ হলো একটা পেরিফেরাল নার্ভ, তো ওইখানে কোনো টিউমার হলে সেটাকে পেরিফেরাল কজের ভিতরে দেওয়া হচ্ছে। কিছু ড্রাগ ইন্ডিউসড যেমন অ্যামিনোগ্লাইকোসাইড টক্সিসিটি, সেটার কারণে পেশেন্ট ভার্টিগো নিয়ে আসতে পারে। ইভেন অর্টাইটিস মিডিয়া, অর্টাইটিস মিডিয়ার কারণেও আমাদের পেশেন্ট ভার্টিগো নিয়ে আসতে পারে। সেন্ট্রাল কজের ভিতরে সবচেয়ে মোস্ট আমরা পাই সেটা হলো রিকারেন্ট টিআইএ, বা যেটাকে আমরা বলতে পারি ব্রেন স্টেম ইসকেমিয়া বা ব্রেন স্টেম ইনফাকশন ইন ওল্ডার পেশেন্ট। খুব কমনলি কিন্তু আমরা পেয়ে থাকি যে এই ধরনের পেশেন্ট গুলো প্রিসিনকোপ বা ভার্টিগো নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে রিকার্ড এপিসোডস। ভেস্টিবুলার মাইগ্রেইন, এটাও একটা নট সো আনকমন, বাট আমাদের চিন্তা করতে হবে যখন একটা পেশেন্টের হেডেক বা তার একটা প্রিভিয়াস মাইগ্রেন হিস্ট্রি ছিল, এখন যদি আমাদের কাছে সে ভার্টিগো নিয়ে আসে, আমরা সেটা ভেস্টিবুলার মাইগ্রেন কেমোরেজ sometimes presents in addition with some other neurological features vertigo. আর্নল্ড চিয়ারি ম্যালফরমেশন, এটা হলো একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি যেখানে সেরিবেলার টনসিলার হার্নিয়েশন হয়ে ব্রেন স্টেমকে কম্প্রেস করতে পারে, এবং এই ধরনের পেশেন্ট গুলো অনেক সময় আমাদের কাছে ভার্টিগো নিয়ে প্রেজেন্ট করতে পারে। মাল্টিপল স্ক্লেরোসিস এমএস, একটা ইয়াং ফিমেল পেশেন্টের যদি রিকারেন্ট ভার্টিগো হয়, সাথে তার আদার ক্রেনিয়াল নার্ভ পলসি বা আদার নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন থাকে, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এটা একটা মাল্টিপল স্ক্লেরোসিস। এবং কিছু ফ্যামিলিতে এপিসোডিক অ্যাটাচিয়া, চ্যানেলোপ্যাথি, এই এক ধরনের কিছু ফ্যামিলিতে ভার্টিগো আমাদের কাছে আসলে যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি যে চ্যানেলোপ্যাথি আছে কিনা। তাহলে দিস আর দ্য ভার্টিগো ইন আওয়ার পার্সপেক্টিভ। এখন সেন্ট্রাল কজ থেকে পেরিফেরাল কজ গুলো আমরা কিভাবে পার্থক্য করতে পারি? পেরিফেরাল কজে সাধারণত যে ভার্টিগোটা হয় সেটা খুব সিভিয়ার ভার্টিগো থাকে এবং সাথে নশিয়া এবং ভমিটিং থাকে। সেন্ট্রাল কজের ভার্টিগো গুলা সাধারণত মাইল্ড টু মডারেট, এবং এখানে ভমিটিং ইউজুয়ালি কম হয়, হবে না সেটা বলা যাবে না, বাট ভমিটিং হতে পারে। বাট পেরিফেরাল ভার্টিগোতে ভমিটিং টেন্ডেন্সি বা ভমিটিং কিন্তু বেশি হয় এবং এটা সিভিয়ার। বাট সেন্ট্রাল কজের ভার্টিগো মাইল্ড টু মডারেট। পেরিফেরাল ভার্টিগো গুলো ইউজুয়ালি এপিসোডিক, সাধারণত দেখা যায় যে কিছুদিন পর পর একটা অ্যাটাক হতে পারে, কিছুদিন থাকতে পারে, কয়েক সেকেন্ড থাকতে পারে, কয়েক মিনিট থাকতে পারে। বাট সেন্ট্রাল ভার্টিগো গুলা অনসেটটা দেখা যাচ্ছে এটা হলো একটা কন্টিনিউয়াসলি বাড়তে পারে বা একই রকম স্টেজে থাকতে পারে, এরকম এপিসোডিক নেচার সাধারণত সেন্ট্রাল ভার্টিগোতে কম। সেন্ট্রাল এবং পেরিফেরাল দুই ভার্টিগোতেই কিন্তু নিস্টেগমাস হতে পারে, তবে এই ক্ষেত্রে দুইটা নিস্টেগমাস আমরা চোখে দেখে আমরা পার্থক্য করতে পারি। সাধারণত সেন্ট্রাল নিস্টেগমাস গুলা নন ফ্যাটিগেবল, বাট পেরিফেরাল ভার্টিগোর কারণে যে নিস্টেগমাসটা সেটা ফ্যাটিগেবল। আপনি যদি একটা পেশেন্টের বারবার ম্যানুভার করার পরে নিস্টেগমাসটা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে এটা অ্যাবলিশড হয়ে যেতে পারে, যখন অ্যাবলিশড হবে তখন বুঝতে পারবেন এটা হলো পেরিফেরাল কজের নিস্টেগমাস। বাট যখন কোনোভাবে সে অ্যাবলিশড হবে না, সেটা সেন্ট্রাল কজের মানে নিস্টেগমাস। আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো সেন্ট্রাল কজের ভার্টিগো গুলা সাধারণত বাই ডিরেকশনাল হয়, দুই সাইডে থাকে, এবং আপনি যদি পেশেন্টের তার মুখটা ঘুরিয়ে দেন বা তার গেজটাকে চেঞ্জ করে দেন, ডান বা বাম পাশে আপনি বাম পাশে ঘোরালেন, তাহলে কিন্তু তার ভার্টিগোর ফার্স্ট ফেজের ডিরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে।
এবং দুই পাশেই কিন্তু ভার্টাইগোটা হবে, বাট পেরিফেরাল ভার্টাইগো গুলো ইউজুয়ালি ইউনিডিরেকশনাল, যে কোনো এক পাশে হবে। এই কয়েকটা পার্থক্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো ডেফনেস অর টিনিটাস। সাধারণত সেন্ট্রাল ভার্টাইগোতে ডেফনেস থাকে না বা টিনিটাস থাকে না, বাট পেরিফেরাল ভার্টাইগোতে ডেফনেস এন্ড অর টিনিটাস থাকতে পারে। তো এইভাবে কিন্তু, এবং কিছু লজিক্যাল ম্যানিফেস্টেশন যেমন আপত্তি বা একটা ভার্টাইগো নিয়ে আসলে আমরা পেশেন্টের হিস্ট্রিতে কিভাবে আমরা হিস্ট্রি নিব। একটা পেশেন্টের ভার্টাইগো আপনার কাছে নিয়ে আসলো, আপনাকে বললো যে আপনার তার ভার্টাইগো হচ্ছে, বা যে সমস্ত কমপ্লেন আমরা বললাম সেগুলো একটা যে কোনো একটা বললো, তখন আপনি তাকে কিভাবে হিস্ট্রি নেবেন। খুব র্যাপিডলি আমরা হিস্ট্রি নিতে পারি যে তার অ্যাসোসিয়েটেড নসিয়া ভমিটিং আছে কি নাই। যদি ভমিটিং খুব বেশি থাকে তাহলে আমরা বলবো এটা হচ্ছে পেরিফেরাল ভার্টাইগো, বাট সেন্ট্রাল ভার্টাইগোতে ভমিটিং হতে পারে, তবে তুলনামূলক কম। পোস্টারাল এন্ড গেট এই প্রবলেমগুলো ভার্টাইগো থাকতে পারে, কারণ ভেস্টিবুলার ট্রাকটা কিন্তু আমাদের ট্রাককে মেইনটেইন করতে সহায়তা করে। সুতরাং এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে পোস্টারাল এবং গেট ইনস্টেবিলিটি আছে কিনা। টিল্ট ইলুশন এমন একটা কমপ্লেইন সবসময় পেশেন্ট করে যে সবসময় তার একটা মনে হবে সে একটা এক সাইডে কাত হয়ে আছে, মানে একটা মনে বলবে কমপ্লেইন, মনে হবে তার সে যে কোনো পাশে কাত। টিল্ট ইলুশন সেন্সেশন, তার মনে হয় যে একপাশে কাজ হয়েছে, স্টেট দাঁড়িয়ে থাকতে পারছে না। ড্রপ, কখনো কখনো যখন হিস্ট্রি অফ ফলে হিস্ট্রি থাকবে, হিস্ট্রি অফ ফল থাকবে, তখন আপনি ভার্চুয়ালি এক্সক্লুড করতে পারেন ইট ইজ নট পেরিফেরাল ভার্টাইগো, ইট ইজ সেন্ট্রাল ভার্টাইগো। তবে হ্যালো, এনি প্রবলেম? আচ্ছা, অ্যানাদার কমপ্লেইন অসিলোপসিয়া, যেটা আমরা আগে বলছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট একটা কমপ্লেন করতে পারে ভিজুয়াল ফিকশনের প্রবলেম হতে পারে। স্ট্যাটিকলি কোন একটা পড়তে পারতেছে একটা ভিজুয়াল ফিকশন উইদাউট ভার্টাইগো, এটা একটা কমপ্লেন যে পেশেন্ট বলবে তার কোনো ভার্টাইগো নাই, বাট একটা ইম্পেয়ার্ড ব্যালেন্স নিয়ে আসতে পারে। যখন বাইল্যাটারাল ভেস্টিবুলার ডিলেশন হবে তখনই এই ধরনের কমপ্লেন আসতে পারে, তাদের ভার্টাইগো থাকে না, বাট সবসময় একটা ইমব্যালেন্স হিস্ট্রি আমাদের কাছে আসতে পারে। টাইম কোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইম কোর্স, যে সমস্ত ভার্টাইগো, দোজ ভার্টাইগো হুজ আর রিকারেন্ট ভার্টাইগো, এবং যেটা 1 মিনিটের কম সময় যাবত হয়, তখন আমরা বলতে পারি ইটস বিপিপিভি, বিনাইন প্যারোক্সিসমাল positional vertigo. If the vertigo is a recurrent onset and if every episode persists less than 1 minute, then it is usually BPPV, benign paroxysmal positional vertigo. A single episode of vertigo lasting several minutes to hours may be due to migraine অথবা TIA of the labyrinth or brainstem. যদি একটা পেশেন্টের একটা সিঙ্গেল এপিসোড অফ ভার্টাইগো থাকে যেটা 7 মিনিটস টু আওয়ার্স পর্যন্ত হতে পারে, তাহলে সেটা কিন্তু একটা মাইগ্রেন হতে পারে অথবা টিআই হতে পারে, ব্রেন স্টেমের টিআই হতে পারে। রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো যেটা লাস্টিং আওয়ার্স, কয়েক ঘন্টা পর্যন্ত থাকবে, যার সাথে ইন অ্যাসোসিয়েশন টিনিটাস এবং ডেফনেস থাকবে, তখন যে ভার্টাইগো, তখন যে ডিজিজ, সেটাকে বলি আমরা মেনিয়ার্স ডিজিজ। তাহলে রিকারেন্ট এপিসোডস অফ ভার্টাইগো দ্যাট লাস্টিং আওয়ার্স এবং যার অ্যাসোসিয়েটেড
টিনিটাস অথবা উইথ আর উইদাউট ডেফনেস যখনই থাকবে তখন তাকে বলি আমরা মেনিয়ার্স। এটাকে আমরা ট্রায়াড বলি, ভার্টাইগো, টিনিটাস অ্যান্ড ডেফনেস। কিছু কিছু ক্ষেত্রে ভার্টাইগো যেটা মোর প্রলং, যেটা কয়েকদিন পর্যন্ত থাকতে পারে, সেভারাল এপিসোডস, অকার উইথ ভেস্টিবুলার নিউরাইটিস হতে পারে, ইভেন এমএস অথবা ব্রেন স্টেম ইনফাকশন আর সেরিব্রাম ইনফাকশনেও কিন্তু এরকম মোর প্রলং লাস্টিং ভার্টাইগো নিয়ে আমাদের কাছে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। হিস্ট্রিতে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো অ্যাগ্রেভেটিং অ্যান্ড প্রভোকিং ফ্যাক্টরস, খুব ইম্পর্টেন্ট। আমরা কোশ্চেন করি এরকম যে স্পেসিফিক কোন হেড মুভমেন্ট বা পোস্চারে পেশেন্টের ভার্টাইগো বাড়ে কম কিনা, স্পেসিফিক হেড মুভমেন্ট পোস্চারে। যেমন যদি পেশেন্ট দেখা যাচ্ছে শোয়া থেকে বসে বা বসা থেকে দাঁড়ালে যদি তার মাথা ঘোরে, তাহলে আমরা বলতে পারি ইটস ডিউ টু পোস্চুরাল হাইপোটেনশন। বাট পেশেন্ট শুয়ে আছে, শোয়া থেকে ডান কাত বা বাম কাত হলে, যে কাত হলে যদি পেশেন্টের ভার্টাইগো হয়, অথবা যে কোনো একটা কাত হলে যদি পেশেন্ট ভার্টাইগোটা কম হয়ে যায়, তখন যে ভার্টাকে বলি আমরা বিপিপিভি। তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। যেটা হলো যদি পেশেন্ট শোয়া থেকে চেঞ্জ, দ্যাট ইজ অটোনমিক নিউরোপ্যাথি, পোস্টাল হাইপোটেনশন, কিন্তু পেশেন্টের ভার্টাইগো যদি তার পজিশন চেঞ্জ, ডান কাতে বাম, আমার মানে নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। তো সরি ফর দ্য টেকনিক্যাল প্রবলেম। কফিং, স্নিজিং, এক্সারশন আর লাউড নয়েজ যদি হয়, সেক্ষেত্রে আমরা পেইলিয়াম ফিস্টুলা সাসপেক্ট করতে পারি। যদি রিকারেন্ট হাইপার এক্সটেনশন ইনজুরি টু দ্য নেক উইথ পারসিস্টেন্ট নেক পেইন, সেক্ষেত্রে আমরা ভার্টিব্রাল আর্টারি ডাইসেকশন চিন্তা করতে পারি। রিসেন্ট ভাইরাল সিমটম যদি থাকে পেশেন্টের, সেক্ষেত্রে আমরা অ্যাকুট ভেস্টিবুলার নিউরাইটিস সাসপেক্ট করতে পারি। কখনো কখনো অ্যাসোসিয়েটেড সিমটম দিয়ে আমাদের ডায়াগনোসিস করা লাগতে পারে। পেশেন্টের যদি
ডিপ্লোপিয়া, ডিজাথ্রিয়া, ডিসফেজিয়া, উইকনেস অথবা নামনেস থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি ইটস এ ভার্টিব্রোব্যাসিলার স্ট্রোক। Vertigo in a patient with MS may also preceded or associated with other neurological dysfunction depending on the locus of the demyelination. একটা পেশেন্টের এমএস পেশেন্টের সাথে ভার্টাইগো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের আদার নিউরোলজিক্যাল সিমটমস ডিপেন্ড করবে তার কোন জায়গায় তার ডিমাইলিনেশনটা আছে। ডেফনেস এন্ড টিনিটাস সাজেস্ট এ পেরিফেরাল লোকেশনস অফ দ্য ইনার ইয়ার। সাধারণত আমরা মেনিয়াস ডিজিজে ডেফনেস এবং টিনিটাস আমাদের কাছে নিয়ে পেশেন্ট কমপ্লেন করতে পারে। হেডেক, ফটোফোবিয়া, সনোফোবিয়া, দিস অল আর মাইগ্রেনাস সিমটমস। সো একটা ভার্টাইগো পেশেন্টের সাথে যদি এই ধরনের সিমটম থাকে, তাহলে আমরা চিন্তা করতে পারি ইটস ভার্টিজিনাস মাইগ্রেন। একটা ইয়াং এজ পেশেন্টের ভার্টাইগোর একটা অন্যতম কারণ হচ্ছে প্যানিক অ্যাটাক। সেক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন থাকে তার শর্টনেস অফ ব্রেথ, palpitations, sweating. These all can happen in a patient along with vertigo and in a young patients. So we can suspect it's a case of panic attack. Previous medical history is very important. যদি একটা পেশেন্টের প্রিভিয়াস মাইগ্রেনের হিস্ট্রি থাকে, এখন ভার্টিগো নিয়ে আসে, তাহলে আমরা একটা ভার্টিজিনাস মাইগ্রেন চিন্তা করতে পারি। যদি আগে থেকে তার মাল্টিপল কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর থাকে, সেটা আমরা ভার্টিব্রাল ইসকেমিয়া বা টিআই চিন্তা করতে পারি। যদি পেশেন্টের প্রিভিয়াসলি কোনো হেড ট্রমার হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে করতে পারি। আমরা প্রথমে বলছিলাম যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে একটা পেশেন্টের, সেক্ষেত্রে আমরা এটা ইনহেরিটেড চ্যানেলোপ্যাথি আর এপিসোডিক অ্যাটাক টাইপ 2 সেটা আছে কিনা সেটা আমরা চিন্তা করতে পারি। এবং অবশ্যই ওটিসি এবং প্রেসক্রাইবড মাল্টিপল কোন ড্রাগ পেশেন্ট পায় কিনা সেটা আমাদের দেখতে হবে, যেমন সিসপ্লাটিন, অ্যামিনোগ্লাইকোসাইডস, phenytoin, these all can cause vertigo. এখন আমরা আমাদের ভেস্টিবুলার নিউরো অ্যানাটমি খুব কঠিন একটা জিনিস, তারপরেও আমাদের ভার্টাইগো বুঝতে গেলে ভেস্টিবুলার অ্যানাটমি সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে চায়। সবচেয়ে বাইরের vestibulocochlear nerve, the vestibular portion of the vestibulocochlear nerve, then vestibular nuclei in the medulla oblongata, then through infracerebellar peduncles into the cerebellum, then through supracerebellar peduncle into the red nucleus of the midbrain, then in the thalamus, then cortex. These are the pathways. এখন এই পাথওয়ের যদি পেশেন্টের ইনার ইয়ার এবং ক্রেনিয়াল নার্ভ 8-এ যদি কোনো লেশন হয়, তাহলে যে ভার্টাইগো হবে তাকে বলে আমরা পেরিফেরাল ভার্টাইগো, যে কজগুলো আমরা দেখলাম আগে। আর তারপর থেকে শুরু করে ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে শুরু করে সেরিবেলার পেডাঙ্কাল, সেরিবেলাম, মিড ব্রেন, থ্যালামাস, এর যে কোনো জায়গায় যদি কোনো পেশেন্ট, ইভেন পন্স, কারণ পন্সের ভিতর দিয়ে কিন্তু পেডাঙ্কাল গুলো থাকে, এর কোথাও যদি পেশেন্টের কোনো লেশন হয়, তাহলে কিন্তু পেশেন্ট ভার্টাইগো নিয়ে আসতে পারে, কারণ দিস ইজ দ্য পাথওয়ে অফ দ্য ভেস্টিবুলার ট্র্যাক্ট। এবং সেই কারণে কিন্তু আমাদের কাছে যে কজটা হবে তাকে বলে আমরা সেন্ট্রাল ভার্টাইগো। এখন কিভাবে একটা ভেস্টিবুলার সিস্টেমকে আমরা এক্সামিনেশন করি? আমরা সবাই জানি নিউরোলজিক্যাল এক্সামিনেশন, যে আমরা যে বেসিক নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি, এর সাথে ভেস্টিবুলার সিস্টেমের এক্সামিনেশন কিছু স্পেসিফিক পয়েন্ট আছে, সেগুলো আমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখানে বেসিক যেটা জানতে হবে সেটা হলো আমাদের ভেস্টিবুলো অকুলার রিফ্লাক্স। ভেস্টিবুলো অকুলার রিফ্লাক্স হলো আপনি যখন আপনার ঘাড়টাকে ধরেন যে কোনো এক পাশে ঘোরালেন, আপনি বলবেন যে আপনি ঘাড়টাকে বাম দিকে ঘুরান, আপনি সামনের দিকে তাকিয়ে থাকবেন। তাহলে আমি যদি ঘাড়টাকে বাম দিকে ঘুরাই, আমার চোখ দুটো কিন্তু সামনের দিকে থাকা, যদি সামনের দিকে আমি রাখতে চাই, তাহলে আমার রাইট আই অ্যাবডাকশন হতে হবে, লেফট আই অ্যাডাকশন হতে হবে। দিস ইজ কল্ড ভেস্টিবুলো অকুলার রিফ্লাক্স। আমি যখন ডান দিকে তাকাবো, তখন আমি যদি সামনের দিকে তাকাতে চাই, ডান দিকে ঘাড় ঘোরাবো কিন্তু সামনের দিকে তাকাতে চাই, তাহলে আমার বাম চোখ অ্যাবডাকশন হতে হবে, ডান চোখ অ্যাডাকশন হতে হবে। and this is the vestibulo-ocular reflex. এখন কেন এটা হয়, কিভাবে আমরা করি? আমরা সবাই জানি যখনই আমি
ঘাড়টাকে বাম দিকে ঘোরাবো, তখন বাম সাইডের সেমিসার্কুলার ক্যানেলটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। সে এখান থেকে ক্রেনিয়াল নার্ভ 8 কে অ্যাক্টিভেট করবে। ক্রেনিয়াল নার্ভ অ্যাক্টিভেট হলে সেটা ভেস্টিবুলার নিউক্লিয়াতে চলে আসবে লেফট সাইডের। ভেস্টিবুলার নিউক্লিয়াতে আসার পরে এখান থেকে সে অপোজিট সাইডের পন্টাইন প্যারামিডিয়ান রেটিকুলার ফর্মে পিপিআরএ বলা হয়ে থাকে সংক্ষেপে, অথবা এটাকে আমরা বলি সিক্স নার্ভ নিউক্লিয়াসও বলতে পারি। সেই অপোজিট সাইডের সিক্স নার্ভ নিউক্লিয়াসকে সে অ্যাক্টিভেট করবে, ফলে অপোজিট সাইডের আইটা হবে অ্যাবডাকশন। সাথে সাথে এই পিপিআরএ মিডিয়াল লংগিটিউডিনাল ফ্যাসিকুলাস এমএলএফ এটার মাধ্যমে অপোজিট সাইডের থার্ড নার্ভকে সে স্টিমুলেট করবে, এবং সেই থার্ড নার্ভটা মিডিয়াল রেকটাসকে স্টিমুলেট করলে অ্যাডাকশন হবে। তাহলে যখন আমি ঘাড়টাকে বাম দিকে ঘোরাবো, তাহলে কিন্তু আমার ডান চোখটা অ্যাবডাকশন হবে আর বাম চোখটা অ্যাডাকশন হবে। দিস ইজ দ্য নর্মাল ফেনোমেনন। এখন এই ফেনোমেননে যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা ভার্টাইগো পাবো, এবং এই ফেনোমেননের অ্যাবনর্মালিটি দেখেই কিন্তু আমরা ভেস্টিবুলার সিস্টেমকে এক্সামিনেশন করব। তো এটাকে বেসিক্স ধরে আমরা যে এক্সামিনেশন সিস্টেমটা করি তাকে বলে হিন্টস বলে। হিন্টস ফর হেড ইম্পালস, নিস্টেগমাস, টেস্ট অফ স্কিউ আমরা পরে দেখব। এবং এর সাথে আমি দুটো অ্যাড করছি, সি অ্যান্ড ডি। সি ফর কোঅর্ডিনেশন টেস্ট and D for Dix-Hallpike test. তাহলে these are the special examination system in vestibular system in addition to neurological examination. খুব সহজ এক্সামিনেশন সিস্টেম। আমরা একটা ভিডিও দেখব হিন্টস এক্সামিনেশন আমরা কিভাবে করি, আপনারা এটা দেখতে পারেন। The HINTS exam in vertigo. This video is about who to perform the HINTS exam on, how to perform it, and how to interpret the findings. The HINTS exam is used when a patient presents with many hours or days of ongoing continuous vertigo, nausea and/or vomiting, some difficulty walking. Their vertigo gets worse when they change position, such as going from lying to standing, and importantly, you can observe spontaneous nystagmus. Most of these patients will be suffering from vestibular neuritis. Some will be having a stroke. The HINTS exam is used to reliably diagnose vestibular neuritis and thus rule out stroke. There are three components to the HINTS exam: nystagmus, test of vertical skew, and the head impulse test. Nystagmus you observe in primary gaze, where they're looking straight ahead, and in lateral gaze, where you ask them to look to the left and right. In this normal volunteer, she has no nystagmus. Now, when you ask them to look laterally, they might fixate on your finger if you put it there, or something on the wall. So in order to take away fixation, which can suppress the nystagmus seen in vestibular neuritis, you can place a piece of paper between their head and the wall and ask them to look at the wall as if the paper isn't there. That takes away fixation, and you might see nystagmus, which you wouldn't see without the piece of paper. In this patient with vestibular neuritis, observe his nystagmus. Just look to the left again. And to the middle, to the right. Here it is again. When he looks to the left, his nystagmus increases, it's left beating, and there's a rotatory component towards the left, and it increases when he looks to the left. You can see the torsional component. When he looks to the right, it lessens, but the fast component is still towards the left. So it's unidirectional nystagmus. তাহলে এটা আমি দেখলাম, আমরা প্রথমে বলছিলাম যে যদি পেশেন্টের নিস্টেগমাস থাকে, আমাদের একটা চিন্তায় যে নিস্টেগমাস থাকে আমাদের সেন্ট্রাল কজ, বাট নট। নিস্টেগমাস থাকলে পেরিফেরাল ভার্টিগোতে নিস্টেগমাস থাকতে পারে, তবে পেরিফেরাল ভার্টিগো নিস্টেগমাসটা ইউজুয়ালি ইউনিডিরেকশনাল থাকে। ইউনিডিরেকশন দেখেন এই পেশেন্টের যখন সে লেফট সাইডে তাকাচ্ছিল,
তখন তার নিস্টেগমাসটা অনেক বেশি ছিল এবং লেফট সাইডে তার ফার্স্ট ফেজটা ছিল। যখন রাইট সাইডে তাকাচ্ছে তখন তার নিস্টেগমাসের ফ্রিকোয়েন্সি এবং সিভিয়ারিটিটা কমে গেছে এবং স্টিল তার ফার্স্ট ফেজটা ছিল লেফট সাইডে এবং ইট ইজ কল্ড ইউনিডিরেকশন স্টেগমাস। এবং এটা যদি একটা পেশেন্টের থাকে তাহলে আমরা পেশেন্টকে রিঅ্যাসিওর করতে পারি যে এটা তার সেন্ট্রাল ভার্টাইগো না, এটা পেরিফেরাল ভার্টাইগো। It doesn't change direction. In the HINTS exam, this is reassuring. Compare that to this lady who, when she looks to the right, she has small horizontal nystagmus with the past component to the right. I showed this short clip twice just to see the little right word beating nystagmus. And then when she moves more central and to the left, you can definitely see that her nystagmus is now beating towards the left. So she has direction changing nystagmus or bidirectional nystagmus. That's worrisome in the HINTS exam. The next component of the HINTS exam is the test of skew. You observe this by doing the cover-uncover test. You simply take your hand and place it over the patient's eye and move it to cover the other eye and observe if there's any vertical movement of the eye when it's uncovered. In this patient, observe how when I first take away my hand from his right eye, that the right eye will go medially and upward. And then when I take my hand away from the left eye, it goes immediately and downward. It gets a little less as we go along, but there's definitely some vertical skew deviation, which is worrisome in the HINTS exam. Upward and medially, downward and medially, upward again. So this abnormal vertical skew deviation is worrisome in the HINTS exam. The head impulse test will be abnormal if you have vestibular neuritis. The head impulse test is looking to see if you have a nerve problem. And if you have a nerve problem, you probably don't have a brain problem. So it's a little counterintuitive in that an abnormal finding is a good finding. In order to perform the head impulse test, hold onto their skull, have them look at your nose or the camera, and then move their head back and forth until you're assured that their neck muscles are relaxed. And then in a random fashion, move their head briskly to the midline from maybe 20 degrees out. What you're looking for is an abnormal catch-up saccade, which I'll demonstrate shortly after this normal volunteer. So again, holding onto the skull, moving the head slowly to relax them, and then moving their head briskly to the center and looking for any abnormal movements. Her eyes remain completely fixed on the camera, and that's a normal thing, which in a normal person is good. If she had a acute vertigo lasting hours and days in nystagmus, it would be bad. Here is an abnormal head impulse test. Notice how this man, initially you can see some nystagmus when he looks to the left beating nystagmus. Then when his head is turned to the right, you'll see the catch-up saccade. This is normal, that one. Next one will be the catch-up saccade. Did you see how there's a larger movement of the eye from the right to the back to the midline? That's an abnormal head impulse test, which is reassuring in the HINTS exam because you're showing that he has a nerve problem, probably doesn't have a brain problem. Here's another one. Again, when his head is moved to the left this time, sorry, to the right, then you have an abnormal head impulse. This is actually normal. Normal. So that's reassuring HINTS exam because he has an abnormal head impulse test. And this lady we saw earlier with the direction changing nystagmus, she has a rock solid head impulse test, which is worrisome because she has acute vertigo and nystagmus. We can't find a nerve problem. So she probably has a brain problem, which she did. So a reassuring HINTS exam, you have to have all of the three components. You have to have unidirectional nystagmus, no vertical skew deviation, and an abnormal head impulse test. A worrisome HINTS exam if you have any of the following: direction changing nystagmus, an abnormal
test of skew or a normal head impulse test. Just to recap an important point, which patients do you perform the HINTS exam on? Only patients who are having hours or days of continuous ongoing vertigo and they have spontaneous nystagmus. So here's a last question for you. When do you perform the HINTS exam and the Dix-Hallpike test on the same patient? Well, we just said that the HINTS exam, you have to have hours or days of vertigo and spontaneous nystagmus. In the Dix-Hallpike test, you have only short episodes, like 30 seconds of vertigo, which are initiated by head movement. And after 30 seconds, the vertigo goes away and you do not see any spontaneous nystagmus. So the answer to the question posed is never. সো আমরা দেখলাম হিন্টস এক্সামিনেশনের মাধ্যমে আমরা সেন্ট্রাল এন্ড পেরিফেরাল ভার্টাইগো কজগুলো আমরা পার্থক্য করতে পারি সুন্দর করে। পজিটিভ হেড ইম্পালস, অ্যাবসেন্ট সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস এন্ড অ্যাবসেন্ট স্কিউ যদি হয় তখন আমরা বলতে পারবো এটা হলো একটা পেরিফেরাল কজ। বাট নেগেটিভ হেড ইম্পালস টেস্ট প্রেজেন্ট সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস উইথ আর উইদাউট পজিটিভ স্কিউ টেস্ট যদি হয় তাহলে আমরা বলতে পারবো দিস ইজ সেন্ট্রাল কজ অফ ভার্টাইগো। ডিক্স-হলপাইক টেস্ট আমরা কিভাবে করি? প্রথমে একটা পেশেন্টকে আমরা এরকম একটা টেবিলের উপর শোয়াই দেব যাতে এই তার মাথার দিকটা কিছুটা খালি থাকে। এরপরে পেশেন্টকে আমরা যে কোনো এক পাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টকে ঘাড়টা ঘোরাতে বলবো এবং তাকে আমরা শোয়াই দিব আস্তে আস্তে। শোয়াই দেওয়ার পরে ঘাড়টাকে আমরা একটু এক্সটেন্ড করে দেব পিছনের দিকে এবং পেশেন্টের খেয়াল করব তার কোনো নিস্টেগমাস হচ্ছে কিনা অথবা পেশেন্টের কোনো ভার্টাইগো হচ্ছে কিনা। যদি পেশেন্টের কোনো নিস্টেগমাস হয় অথবা ভার্টাইগো হয় তাহলে আমরা বুঝতে পারবো তার হলপাইক ইজ পজিটিভ অন দ্য লেফট সাইড। খুব ইজি প্রসিডিউর, খুব সহজে করা যায় এবং খুব হাইলি সেন্সিটিভ এন্ড স্পেসিফিক ফর ডায়াগনোসিস অফ বিপিপিভি। এখন ভার্টাইগোর এই সমস্ত কজগুলোকে আমরা একটু যদি আমি ভাগ করে এভাবে বলতে পারি যে আমরা হিস্ট্রি থেকে এমন পেশেন্টের স্পন্টেনিয়াস অনসেটস অফ ভার্টাইগো and that is continuous. Spontaneous onsets of vertigo but continuous যদি হয় that is vertebrovascular stroke, posterior fossa hemorrhage, vestibular neuritis, multiple sclerosis and pneumonitis optic NMOSD যেটা বলে আমরা এমএস এর একটা ভ্যারাইটি আমরা যেটা বলতে পারি NMOSD। তো যদি একটা পেশেন্টের স্পন্টেনিয়াস অনসেটস অফ ভার্টাইগোর সাথে কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা এই কজগুলো চিন্তা করতে পারি। Continuous vertigo, but it is not a spontaneous onset. It is due to some provoking factors or due to some inciting agents. যখনই হবে তখন সেটা আমরা চিন্তা করতে পারি it's due to either drugs or poisonous. Spontaneous onset but episodic. Spontaneous onset but episodic যদি হয় তাহলে আমরা চিন্তা করতে পারি এটা ভেস্টিবুলার মাইগ্রেন কিনা অথবা মেনিয়ার্স ডিজিজ কিনা। Spontaneous not, it is onset by triggered কোন একটা ইনসাইটিং এজেন্টস বা একটা পজিশন চেঞ্জ বা এনি হাউ পেশেন্টের ভার্টাইগোটা হবে বাট এপিসোডিক, তখন আমরা চিন্তা করতে বিপিপিভি অথবা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি খুব সিম্পলি ওয়েতে কিন্তু আমরা ভার্টাইগোর কজগুলোকে আমরা আমাদের গ্রিপের ভিতরে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা প্রথমে আসি স্পন্টেনিয়াস অনসেট উইদাউট এনি ইনসাইটিং এজেন্টস বাট কন্টিনিউয়াস, তাহলে হয় তাহলে আমি এই কজগুলো চিন্তা করব এবং মোস্ট অফ দ্য কজেস আর সেন্ট্রাল কজ এক্সেপ্ট ভেস্টিবুলার নিউরাইটিস। স্পন্টেনিয়াস অনসেট কন্টিনিউয়াস ভার্টাইগো, মোস্ট কজেস আর সেন্ট্রাল কজ এক্সেপ্ট ভেস্টিবুলার নিউরাইটিস। সেক্ষেত্রে অন্যতম কমন একটা কজ ভার্টিব্রোভ্যাসকুলার স্ট্রোক। এই ধরনের পেশেন্টগুলা আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে? অ্যাকুট কন্টিনিউয়াস ভার্টাইগো, একটা ওল্ডার এজ পেশেন্টস, তার মাল্টিপল ভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস থাকবে এবং এই পেশেন্টের কোনো হিয়ারিং লস বা টিনিটাস থাকবে না। এবং আমি যদি হিন্টস এক্সাম করি তাহলে আমরা সেন্ট্রাল কজের নেগেটিভ হেড ইম্পালস টেস্ট পাবো, সেন্ট্রাল টাইপ অফ নিস্টেগমাস পাবো, পজিটিভ স্কিউ ডেভিয়েশন আমরা পেতে পারি
এবং আদার ফোকাল নিউরোলজিক্যাল সাইন আমরা পাবো অ্যাকর্ডিং টু দ্য সাইট অফ ইনভলভমেন্ট। এবং এক্ষেত্রে আমাদের পোস্টো সার্কুলেশনে কোন স্ট্রোক আছে কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে। অ্যাকুট ইসকেমিক স্ট্রোক পোস্টো সার্কুলেশনের কয়েকটা ব্রাঞ্চ, যেমন পোস্টো ইনফোসেরিব্রাল আর্টারিতে যদি কোনো স্ট্রোক হয়, অ্যান্টো ইনফোসেরিব্রাল আর্টারি যদি কোনো স্ট্রোক হয়, সুপার সেরিব্রাল আর্টারি যদি কোনো স্ট্রোক হয়, পোস্টো সেরিব্রাল আর্টারি যদি কোনো স্ট্রোক হয়, তাহলে আমাদের কাছে ভার্টিগো নিয়ে আসতে পারে এবং দিস আর দ্য ভার্টিগোভালজারি স্ট্রোক। These are the DWI image of a MRI where showing there is multiple hyperintensity or diffusion restriction or over different vascular territory like pica, ica, supracerebral artery and posterior cerebral artery. So এটা আমাদের একটা অন্যতম cause of central vertigo. Vestibular neuritis. This is also a peripheral vertigo, but this vertigo is spontaneous onset and continuous. এক্ষেত্রে পেশেন্টের একটা ইনফেকশন বা একটা at the time of presentation একটা ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে, অথবা প্রিভিয়াস একটা ইনফেকশাস হয়েছিল, একটা ভাইরাল ইনফেকশন হয়েছিল, সেরকম হিস্ট্রি থাকতে পারে। বাট পেশেন্টের হিয়ারিংটা প্রিজার্ভ থাকবে, কারণ ককলিয়ার নার্ভটা কিন্তু ইন্ট্যাক্ট থাকে, শুধুমাত্র ভেস্টিবুলার নার্ভটা ইনভলভমেন্ট থাকে। এবং এক্ষেত্রে ডায়াগনস্টিক সাইনের ভিতরে আগের মতো আমরা জানি সেটা হলো জাস্ট পেরিফেরাল কজের যে সমস্ত ফাইন্ডিংস পাবো, যেমন পজিটিভ হেড ইম্পালস টেস্ট আমরা পেতে পারি, পেরিফেরাল টাইপ অফ ডিস্টেগমাস এবং স্কিউ অ্যাবসেন্ট থাকবে, ফোকাল নিউরোলজিক্যাল ফাইন্ডিংস গুলো অ্যাবসেন্ট থাকবে, তখন আমরা বলতে পারি ইটস এ ভেস্টিবুলার নিউরাইটিস। ভেস্টিবুলার নিউরাইটিস যখন আমাদের কাছে নিয়ে আসে পেশেন্ট, সেক্ষেত্রে চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড। এক্ষেত্রে আমরা মিথাইল প্রেডনিসোলোন অথবা আমরা প্রেডনিসোলোন দিতে পারি, তবে টোটাল 22 দিনের কোর্স আমরা স্টেরয়েড দিব। অনেক হাই ডোজে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসেবে দিব এবং 22 দিনের ভিতরে আমরা ট্যাপারিং করে দিব। স্টেরয়েড ইজ দ্য মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইন কেস অফ ভেস্টিবুলার নিউরাইটিস। অনেকে স্টেরয়েডের সাথে ভ্যালসাইক্লোভির অ্যাড করতে পারে, আবার কিন্তু স্টাডিতে দেখা গেছে যে খুব বেশি রোল নাই যদি কম্বিনেশন ইউজ করি অথবা শুধু ভ্যালসাইক্লোভির ইউজ করে থাকি। সো এক্ষেত্রে মেইন স্টে অফ ট্রিটমেন্ট ইজ অবশ্যই মিথাইল প্রেডনিসোলোন হাই ডোজে 22 দিন পর্যন্ত আমরা দিতে পারি। এর সাথে আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট করব। সিমটোম্যাটিক ম্যানেজমেন্টের ভিতরে আমরা অ্যান্টিএমেটিক্স, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিকোলিনার্জিক্স, বেনজোডায়াজেপিন এগুলো আমরা দিতে পারি। এটা আমরা পরে দেখাবো, ডোজগুলো দেখাবো পরে। আচ্ছা, নিউরোমাইলাইটিস অপটিকা অ্যান্ড মাল্টিপল স্ক্লেরোসিস, এই ধরনের পেশেন্টগুলো আমাদের কাছে অ্যাকুট স্পন্টেনিয়াস অনসেট ভেস্টিবুলোপ্যাথি নিয়ে আসতে পারে, সাথে পেশেন্টের রিকারেন্ট এপিসোড নিয়ে আমাদের কাছে আসতে পারে, এবং সাথে পেশেন্ট অপটিক নিউরাইটিস এবং মাইলাইটিস, পেশেন্টের কর্ডিপ্যারাসিস বা কর্ডিপ্লেজিয়া, প্যারাপ্যারাসিস বা প্যারাপ্লেজিয়া অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট নিয়ে আমাদের কাছে আসতে পারে। এবং ডায়াগনস্টিক সাইন্টিফিক আগের মতোই অ্যাজ দ্য কজেস দ্য সেন্ট্রাল টাইপ, সো সেন্ট্রাল ভার্টাইগো যে আমরা হিন্টস এক্সামিনেশন ফাইন্ডিং সেটা আমরা এখানে পাবো। আমরা এখানে আমরা দেখতে পারি যে এখানে একটা ডিডব্লিউআই, এটা একটা ফ্লেয়ার ইমেজ অফ এমআরআই, যেখানে দেখা যাচ্ছে যে এক সেরিবেলার পেডাঙ্কালের এখানে একটা হাইপার ইন্টেন্স লেশন, এন্ড দিস ইজ এ ভেরি প্যাথোগনোমিক সাইট ফর মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস একটা প্যাথোগনোমিক সাইট হচ্ছে এটা। সো একটা পেশেন্ট ভার্টাইগোর সাথে এমআরআই করে যদি আমি এরকম একটা ফ্লেয়ার ইমেজে হাইপার ইন্টেন্সিটি পাই, তাহলে আমি চিন্তা করবো এটা এমএস কিনা। ডিফারেন্ট ড্রাগস আছে বা পয়জনাস এজেন্টস আছে যেটা আমাদেরকে ভার্টাইগো করতে পারে, যেমন যে এই ভার্টাইগো গুলো ইউজুয়ালি কন্টিনিউয়াস ভার্টাইগো এবং ট্রিগার্ড। ডিফারেন্ট অ্যান্টিএপিলেপটিক ড্রাগস যেমন লেভিটারিসিটাম, ফেনাইটোয়াইন, নিউয়ার যে সমস্ত ড্রাগ আছে, ইভেন প্রিগাবালিন, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস, কার্ডিওভাস্কুলার সিম্পাথোমাইমেটিক ব্লকার্স, বিটা ব্লকার্স, অ্যান্টিপার্কিনসন ড্রাগ লিভোডোপা, রোপিনিরল, সিলডেনাফিল, টাডালাফিল, ইভেন সাম পয়জনিক এজেন্ট যেমন অ্যালকোহল, কেটামিন, অ্যামাইনোগ্লাইক অ্যাসিড অ্যান্টিবায়োটিক, অলানজাপাইন, রিসপেরিডন। তো ডিফারেন্ট অনেকগুলো ড্রাগ আছে। সুতরাং একটা পেশেন্ট যদি আমাদের কাছে ভার্টাইগো নিয়ে আসে, তাহলে তার প্রেসক্রাইব, নন প্রেসক্রাইব, ওটিসি অথবা কোন ড্রাগ সে খায় কিনা সেটা অবশ্যই আমাদের হিস্ট্রিতে ভালোভাবে নিতে হবে আর কি। এপিসোডিক ভার্টাইগো বা ট্রিগার, মোস্ট কমন কজ ইজ বিপিপিভি। বিপিপিভি গুলো সাধারণত এটা খুব কমন একটা পেরিফেরাল ভার্টাইগো,
এটা আমাদের পজিশন চেঞ্জের সাথে সাথে ভার্টিগোটা বাড়বে এবং পজিশন চেঞ্জ করলে আবার ভার্টিগোটা কম হয়ে যাবে। এটা খুব ব্রিফ পিরিয়ড, উইদিন মিনিট, 1 মিনিট পর্যন্ত পেটে ভার্টিগো পারসিস্ট করে, তারপর আবার ঠিক হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমরা যদি একটা পেশেন্টের এরকম সেকেন্ডের ভিতরে ভার্টিগো চলে যায়, তাদেরকে আমরা হিন্টস এক্সামিনেশন করব না, কারণ হিন্টস এক্সামিনেশন করলে এই ধরনের বিপিপি পেশেন্ট গুলো কিন্তু আরো অ্যাগ্রেভেট করতে পারে। কারণ বিপিপিবির মেইন প্যাথোলজি হচ্ছে মানে সেমিসার্কুলার ক্যানেলের ভিতরে অটোলিথ জমে। সো এই অটোলিথ গুলা যদি তাকে পজিশন গুলো এমন ভাবে করে দিতে হবে আমাদের ট্রিটমেন্টে, যে যাতে ওখান থেকে সেটা সেমিসার্কুলার ক্যানেল থেকে ইউট্রিকাস বা ইউট্রিকাসের ভিতরে চলে আসে, তাহলে ভার্টিগোটা রিলিভ হবে। কিন্তু যদি সেমিসার্কুলার ক্যানেলকে আরো ব্লক করে দেয়, তাহলে ভার্টিগো কিন্তু আরো বেড়ে যাবে। সুতরাং আমি যদি হিন্টস এক্সামিনেশন করি, তাহলে দেখা যাচ্ছে এই পেশেন্ট গুলার অটোলিথ গুলো দেখা যাচ্ছে আরো সেমিসার্কুলারকে ব্লক করে দিব এবং ভার্টিগো কিন্তু আরো বেড়ে যাবে। সুতরাং এই ধরনের পেশেন্টকে আমরা কখনো হিন্টস এক্সামিনেশন করবো না, তাদেরকে আমরা হল পাইক টেস্ট করবো, যেটা আমরা দেখালাম। অর্থোস্টেটিক হাইপোটেনশন খুব কমন কজ আপনি পাবেন আপনার প্রাইভেট প্র্যাকটিসে, যে একটা পেশেন্ট অনেক সময় ওল্ডার এজ পেশেন্ট, বয়স বেশি, তার মাল্টিপল আগে থেকে মানে পার্কিনসন ডিজিজ আছে অথবা ডায়াবেটিস আছে, হঠাৎ করে বসা থেকে উঠলে মাথা ঘোরায়। আপনি দেখলেন তার বিপি চেক করে দেখলেন যে বসা থেকে উঠার সেক্ষেত্রে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 20/10 এর বেশি ডিফারেন্স থাকে। যদি এরকম থাকে, তাহলে আপনি চিন্তা করবেন ইটস অর্থোস্টেটিক হাইপোটেনশন। ভেস্টিবুলার মাইগ্রেন আমরা আগেই বলছিলাম যে একটা পেশেন্টের যদি প্রিভিয়াস মাইগ্রেন হিস্ট্রি থাকে আগে থেকে, এখন যদি আমাদের কাছে ভার্টিগো নিয়ে আসে, তাহলে আমরা চিন্তা করতে পারি এটা একটা ভার্টিজিনাস মাইগ্রেন বা ভেস্টিবুলার মাইগ্রেন কিনা। মেনিয়াস ডিজিজ হচ্ছে পেশেন্টের সাধারণত ইয়াং এজ পেশেন্ট, 30 to 50 ইয়ার্স, ভার্টিগোর সাথে টিনিটাস এবং ডেফনেস নিয়ে আমাদের কাছে আসে। তো ডায়াগনোসিসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এক্ষেত্রে সিটি স্ক্যান করতে পারি, বাট সিটি স্ক্যান সেন্সিটিভিটি ইজ নট গুড। আমরা অবভিয়াস নিউরো ডেফিসিট দেখতে পাই, যেটা সিটি স্ক্যান সেন্সিটিভিটি বেশি। আর্লি এমআরআই করতে পারি, তার সেন্সিটিভিটি আরেকটু বেশি। বাট হিন্টস এক্সামিনেশন ফর নন বিনাইন কজ, হিন্টস এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা সেন্সিটিভিটি অনেক বেশি। ইভেন ইমেজিং এর তুলনায় আপনি হিন্টস এক্সামিনেশন সেন্সিটিভিটি অনেক বেশি। সুতরাং একটা পেশেন্ট যদি আমার কাছে ভার্টিগো নিয়ে আসে, যেটা খুব ইজিলি আপনি বেড সাইড করতে পারেন হিন্টস এক্সামিনেশন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু তার ডায়াগনোস করতে পারবেন এটা সেন্ট্রাল ভার্টিগো না পেরিফেরাল ভার্টিগো, সেন্ট্রাল হলে কোনটা, পেরিফেরাল হলে কোনটা, সেটা কিন্তু আপনি হিন্টস এক্সামিনেশন থেকে একটা ক্লু পেতে পারেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কিছু ডিজিজ স্পেসিফিক ট্রিটমেন্ট এবং সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। যদি পেশেন্টের অর্থোস্টেটিক হাইপোটেনশন থাকে, তাকে প্রপার হাইড্রেশন আমাদের করতে হবে। যদি পেশেন্ট আমাদের স্ট্রোক নিয়ে আসে, তাদেরকে থ্রোম্বোলাইসিস, অ্যান্টিবায়োটিক, থ্রোম্বোলাইসিক, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ আমাদের দিতে হবে। যদি ভেস্টিবুলার নিউরাইটিস থাকে, তাই স্টেরয়েড দিব আমরা। আর বিপিপিবি হলে সেক্ষেত্রে আমরা এপ্লিস ম্যানুভার করবো, আমরা সেটা দেখাবো। সিম্পটোমেটিক ম্যানেজের ভিতরে আমরা অ্যান্টিমেটিক্স, অ্যান্টিহিস্টামিন, বেনজোডায়াজেপিন যে কোনো একটা আমরা চয়েস করতে পারি। এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিনের ভিতরে ডাইমেন, হাইডামিন আমরা 50 মিলিগ্রাম এভরি 4 to 6 আওয়ারলি দিতে পারি। ডাইফেন হাইডামিন আমরা 25 থেকে 50 মিলিগ্রাম এভরি 4 to 6 আওয়ার আমরা দিতে পারি। মেকলিজিন দিতে পারি আমরা 25 থেকে 50 মিলিগ্রাম এভরি 6 আওয়ারলি আনটিল দ্য ভার্টিগো সাবসাইডস। তবে এই সমস্ত ড্রাগগুলো আমরা সাধারণত লং টাইম ইউজ করব না। আমরা 1 থেকে 2 মাস পর্যন্ত সকল ভার্টিগো পেশেন্ট, আমরা যে সমস্ত ভার্টিগো ডিসকাস করলাম, সকল ভার্টিগো পেশেন্টের সিম্পটোম্যাটিক হিসাবে আপনি যে কোনো একটা ড্রাগ বা কম্বিনেশন ড্রাগ আপনি ইউজ করতে পারেন, সাথে আপনি প্রত্যেকটা ডিজিজ স্পেসিফিক ম্যানেজমেন্ট করবেন। বেনজোডায়াজেপিন আমরা অ্যালপ্রাজোলাম, ক্লোনাজিপাম, ডায়াজিপাম, লোরাজিপাম যে কোনো ড্রাগ আমরা চয়েস করতে পারি। অ্যান্টিমেটিক্সের ভিতরে ডমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, অনডেনসেটর, প্রোক্লোপ্রাজিন যে কোনো আমরা একটা চয়েস করতে পারি। এবং ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা যে সমস্ত আইভি ড্রাগ আছে, যে সমস্ত অ্যান্টিমেটিক, যেমন ডাইফেন হাইডামিন আইভি আছে, মেটোক্লোপ্রোমাইড, অনডেনসেটর, এগুলো আইভি ফর্ম আছে, এগুলো আমরা কিন্তু অন ইমার্জেন্সি বেসিসে ইউজ করতে পারি। তবে আমাদের মনে রাখতে হবে এই সমস্ত ড্রাগগুলো আমরা সাধারণত কম্বিনেশন ইউজ করতে পারি অথবা সিঙ্গেল ড্রাগ ইউজ করতে পারি, তবে নট মোর দ্যান 1 month or 6 weeks, এর বেশি আমরা কখনো এই ড্রাগগুলো ইউজ করব না। আমরা একটা পেশেন্টের এপ্লিস মেনুবার দেখবো। এই পেশেন্টের যেটা বিপিপিবি তে আপনি ড্রামাটিক রেসপন্স করতে পারেন। এই পেশেন্টের প্রবলেম ছিল, তার হলপাইক টেস্ট পজিটিভ ছিল ডান সাইডে। তো প্রথমে আমরা পেশেন্টকে ডান সাইডে ঘুরাই রাখবো। ঠিক আছে, এবার 45 সেকেন্ড আগে জি, এবার এই পজিশনে আপনার সর্বোচ্চ চোখটা বন্ধ রাখবেন।
এই পজিশনে শোয়া আছে। 45 ডিগ্রি 45 সেকেন্ড। জি জি জি। এরপর কি অপোজিট সাইডে এই পজিশনে 45 ডিগ্রি আছে। জি। এটাও 45 সেকেন্ড। জি। এরপর মুখটা আরো হয়ে একটু কাত বরাবর। জি। অলসো 45 সেকেন্ড। জি। এরপর বডিটাকে পুরোটা ঘুরে দিতে বলছি। বডিটা পুরোটা ঘুরে দিব। বাম সাইডে আরো ঘুরান। জি। আরো ঘুরান। এবার চোখটা একটু মাথাটা একটু নিচের দিকে তাকান, একটু ফ্লোরের দিকে তাকান। একদম নিচের দিকে তাকান, ফ্লোরের দিকে। ফিজিশিয়ান হ্যান্ডস 45 সেকেন্ড থাকার পরে জাস্ট লাইক ম্যাজিশিয়ানস হ্যান্ড, এবং খুব দ্রুত র্যাপিডলি পেশেন্টের রিকভারি করতে পারবেন। যেমন এই পেশেন্টের ভিডিওটা দেখেন, এই পেশেন্টটা আমাদের কাছে আসছিল খুব সিভিয়ার ভার্টাইগো নিয়ে। তার বিপিপিভি আমি ডায়াগনোসিস করছিলাম স্পটে, এবং একবার এপ্লিস ম্যানুভার করার পরে পেশেন্ট কিন্তু ড্রামাটিক্যালি ভালো হয়ে গেছিল। এবং এই ধরনের পেশেন্টগুলো সাধারণত আমরা 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত দিনে একবার করে এই এপ্লিস ম্যানুভারটা আমরা করতে বলি। তাহলে করলে টোটাল পেশেন্টটা কিন্তু মানে একেবারে 100% কিওর হয়ে যেতে পারে। পাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চোখটা বন্ধ থাকে, বন্ধ থাকবে। এই অবস্থা শুয়ে পড়ে। শোয়ানোর পর সাথে সাথে অপোজিট সাইডে এই ঘাড় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিতে হবে। ঠিক এই পজিশনে 45 সেকেন্ড। এরপর ঘাড়টাকে আরো কাঁধ বরাবর, একদম কাঁধ বরাবর ঘুরিয়ে দিতে হবে। 45 সেকেন্ড। বাম পাশে কাঁধ ধরতে, বাম পাশে কাঁধ ধরতে, বাম পাশে কাঁধ ধরতে। এবার বাম পাশে কাঁধ ধরতে, ছোট বাম আর কাঁধ ধরতে। আরো এই পজিশনে আরো 45 সেকেন্ড। ঘাড়টা একদম মাথার পায়ের দিকে তাকান, নিচের দিকে তাকান। এই পজিশনে আরো 45 সেকেন্ড। তো এইভাবে কিন্তু আমরা একটা ভার্টাইগো পেশেন্ট আসলে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে ভার্টাইগোর আমাদের এখান থেকে মুদ্রা কথা হলো যে ভার্টাইগো নিয়ে আসলে আমাদের কাছে প্রথমত এক এক পেশেন্টের এক এক ধরনের কমপ্লেন্ট থাকে, এক একজন ভার্টাইগোকে এক এক ভাবে প্রেজেন্ট করে। সো আমরা এরকম
সব ধরনের সিমটমকে আমরা ভার্টিগো বা ডিজিনেস যে কোনো আমরা বলি না কেন বলবো। বলার পরে আমাদের চেষ্টা থাকবে এটা অনসেটটা স্পন্টেনিয়াস অনসেট, ইয়েস অর নট। স্পন্টেনিয়াস অনসেট হলে এটা কন্টিনিউয়াস অর এপিসোডিক। স্পন্টেনিয়াস অনসেট হলে এটা ট্রিগার্ড অর নট ট্রিগার্ড। সরি, স্পন্টেনিয়াস এটা স্পন্টেনিয়াস, এটা ট্রিগার্ড অনসেট। ট্রিগার্ড অনসেট হলে এটা কন্টিনিউয়াস না এপিসোডিক। এই কয়েকটা ক্যাটাগরিতে যদি আমি ভাগ করি, খুব ইম্পর্টেন্ট কয়েকটা ডিজিজ যদি আমাদের মাথায় থাকে, আমাদের মাথায় থাকবে নাম্বার 1 বিপিপিভি, নাম্বার 2 ভার্টিব্রোভাস্কুলার স্ট্রোক, নাম্বার 3 মেনিয়ার্স ডিজিজ, নাম্বার 4 ভেস্টিবুলার নিউরাইটিস এবং ভেস্টিবুলার মাইগ্রেন অর ভার্টিজিনাস মাইগ্রেন। এই কয়েকটা ডিজিজ যদি আমাদের মাথায় থাকে, আমরা দেখবেন আপনি আপনার প্রাইভেট প্র্যাকটিসে আপনার 90% ডায়াগনোসিস করতে পারবেন এই কয়েকটা ডিজিজের ভিতরে। এবং প্রথমত সব পেশেন্টে আমরা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিব, কিছু অ্যান্টিহিস্টামিন, কিছু অ্যান্টিএমেটিক ড্রাগ, আর এর সাথে স্পেসিফিক ম্যানেজমেন্ট এক এক পেশেন্টের জন্য এক এক রকম। ভেস্টিবুলার নিউরাইটিস হলে আমরা স্টেরয়েড দিব, বিপিপিভি হলে আমরা এপ্রিস ব্যবহার করব, স্ট্রোক হলে আমরা স্ট্রোকের ম্যানেজমেন্ট করব, মাইগ্রেন হলে আমরা অ্যান্টিমাইগ্রেনাস ড্রাগ দিব। এন্ড দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর পেশেন্স হিয়ারিং। Any question from anybody? Hello? জি স্যার, বলছিলাম আমাদের কাছে কোনো কোশ্চেন এখন আছে? ও আচ্ছা, মাঝখানে মানে একটু ডিস্টার্ব হয়েছে, মানে নেটওয়ার্কের জন্য আর কি। তো আমরা কি শেষ করে দিতে পারি? জি স্যার, আমরা মনে হয় আজকে আমাদের সেশনটা এখানেই শেষ করতে পারি। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার।